প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের হচ্ছে বাংলা ব্যাকরণ নির্ণীতে পরিচ্ছেদ 2, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 3 আর পরিচ্ছেদ হচ্ছে 2। পরিচ্ছেদ 2 এর মধ্যে কি আছে? বাংলা ব্যাকরণ। আজকে আমরা বাংলা ব্যাকরণ সম্পর্কে জানবো। ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ। ব্যাকরণ সব ভাষারই ব্যাকরণ থাকে, আর তেমনি ভাবে বাংলা ভাষারও কি আছে? ব্যাকরণ আছে। ব্যাকরণে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। কি নিয়ে আলোচনা করা হয়? স্বরূপ এবং প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। ধ্বনি, ধ্বনি আমরা যেটা মুখ দিয়ে উচ্চারণ করি সেটা শব্দ। কতগুলো ধ্বনি নিয়ে আমরা আগের পর্বে কিন্তু পড়েছি। কতগুলো ধ্বনি নিয়ে কি হয়? একটা শব্দ হয়, কয়েকটা শব্দ দিয়ে কি হয়? বাক্য হয়। ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা ব্যাকরণের কাজ। ভাষার মধ্যে কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা কিসের কাজ? ব্যাকরণের কাজ। ব্যাকরণ গ্রন্থে এইসব বৈশিষ্ট্যকে সূত্রের আকারে সাজানো হয়ে থাকে। কিসের আকারে সাজানো হয়ে থাকে? সূত্রের আকারে সাজানো হয়ে থাকে। যেই বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে ব্যাকরণ বলে। আমরা যদি এই প্রশ্নটা যদি আসে ব্যাকরণ কাকে বলে, তখন তোমরা কি উত্তর লিখবা? তোমরা লিখবা যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। তাকে কি বলে? বাংলা ব্যাকরণ বলে। প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে পর্তুগিজ ভাষায়। এটা কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্নের মধ্যে তোমরা প্রশ্ন পেয়ে যাবা। তো প্রথম বাংলা ব্যাকরণ কত সালে রচিত হয়? প্রথম বাংলা ব্যাকরণ 1743 সালে পর্তুগিজ ভাষায় কি হয়? রচিত হয় বা প্রকাশিত হয়। এর লেখক ছিলেন মানুয়েল দা আসাম্পোসা। মানুয়েল দা আসাম্পোসা, ওনার নামও কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্নে থাকতে পারে। তার তার বাংলা পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি এটি রচনা করেন। তিনি বাংলা এবং পর্তুগিজ দুইটা মিশ্রণের বা দুইটা অধ্যয়নের পরে তিনি এই ভূমিকা অংশ হিসেবে তিনি এটি রচনা করেন। এরপর 1778 সালে প্রকাশিত হয় নাথালিয়ান বাহাসি হলহেড প্রণীত ইংরেজ ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ। তাহলে এই প্রথম ব্যাকরণ ছিল কোনটা? এইটা ম্যানুয়েল দা আসাম্পোসা প্রথম ব্যাকরণ ছিল 1743 সালে। এরপরে একটা রচনা করে কত সালে? 1778 সালে প্রকাশিত নাথালিয়ান বাসি হলহেড, যিনি রচনা করেন তার প্রণীত ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ। তিনি বাংলা ব্যাকরণটা ইংরেজি ভাষায় কি করেন? রচিত করেন। বইটির নাম হচ্ছে গ্রামার অব দা বাংলা ল্যাঙ্গুয়েজ। বইটির নাম কি ছিল? এগুলা কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে। এই গ্রামার অব দা লিগ্যাল ল্যাঙ্গুয়েজ 1801 খ্রিস্টাব্দে উইলিয়াম ক্যারি এবং 1826 খ্রিস্টাব্দে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরো দুইটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন। কি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন? ইংরেজি ভাষায়। 1833 খ্রিস্টাব্দে প্রকাশিত রামমোহন রায়ের গৌড়ের ব্যাকরণ বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ হয়। তাহলে প্রথম বাংলা ভাষাতে কখন রচনা করা হয়? 1833 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1833 খ্রিস্টাব্দে প্রকাশিত রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ। কি ব্যাকরণ? গৌড়ীয় ব্যাকরণ। বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ কে রচনা করেন? রামমোহন রায় রচনা করেন। এটা কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্নের মধ্যে আসবে। তাহলে বাংলা ব্যাকরণ সম্পর্কে আমরা কিছু একটু আইডিয়া পেলাম। মানে কখন প্রথম বাংলা ব্যাকরণ রচিত হয়েছিল? 1743 সালে। সেটা কি ভাষায় ছিল? সেটা ছিল পর্তুগিজ ভাষায়। এরপরে কোন ভাষাতে ছিল? এরপরে ছিল 1878 সালে ব্যাকরণ রচিত হয়, সেটা ছিল বাসি ওলেডের ইংরেজি ভাষায়। এরপরে সর্বশেষ বাংলা ভাষায় রচিত হয় কত সালে বাংলা ব্যাকরণ? 1833 খ্রিস্টাব্দে। এটা রচিত ছিল কে? রামমোহন রায়। তাহলে ব্যাকরণের আলোচ্য বিষয় আমরা এখন কি পড়ব? ব্যাকরণের আলোচ্য বিষয়। ভাষা হলো বাক্যের সমষ্টি। ভাষা হলো কিসের সমষ্টি?
বাক্যের সমষ্টি। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে। বাক্য কি দিয়ে গঠিত হয়? শব্দ দিয়ে গঠিত হয়। আবার শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। শব্দ তৈরি হয় কি দিয়ে? ধ্বনি দিয়ে। এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম উপাদান কি? ধ্বনি। এই ধ্বনি শব্দ বাক্য প্রত্যেকটি অংশেরই ব্যাকরণের আলোচ্য। এই ধ্বনি কি? এই ধ্বনি শব্দ বাক্য তিনোটা এক দুই তিন এই তিনটা শব্দই কিসের অংশ? এই শব্দ তিনটাই ব্যাকরণের আলোচ্য। এছাড়া শব্দ ও বাক্যের বহু ধরনের অর্থ হয়। শব্দ ও বাক্যের কি হয়? বহু ধরনের অর্থ হয়। সেই সব অর্থ নিয়েও ব্যাকরণ আলোচনা করা হয়। সেই সব অর্থ নিয়েও কি হয়? ব্যাকরণ আলোচনা করা হয়। ব্যাকরণের এইসব আলোচ্য বিষয় বিভক্ত হয় অন্তত 4টি ভাগে। এক হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? আলোচ্য বিষয় হচ্ছে 4টি: ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? এটা তোমাদের এমসিকিউ প্রশ্নে আসবে। এই ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে 4টি: ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। এবার ধ্বনিতত্ত্ব তো বললাম যে 4টি ভাগ, তো ধ্বনিতত্ত্ব একটি ভাগ। ধ্বনিতত্ত্ব কি? এবার ধ্বনিতত্ত্ব সম্পর্কে হচ্ছে জানবো, চলো। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি? ধ্বনি। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি। লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, লিখিত ভাষায় ধ্বনিকে কি দিয়ে প্রকাশ করা হয়? বর্ণ দিয়ে প্রকাশ করা, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত। লিখিত ভাষায় বর্ণমালা সংক্রান্ত আলোচনা কোথায় অন্তর্ভুক্ত? ধ্বনিতত্ত্ব অন্তর্ভুক্ত। যেমন অ, আ, আ, আকার, ইকার, তারপরে হচ্ছে ক, খ, ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ, এগুলার কি বা মাত্রা বা যুক্তবর্ণ সবগুলা কিসের অন্তর্ভুক্ত? সবগুলা হচ্ছে ধ্বনিতত্ত্বের অন্তর্ভুক্ত। ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য হচ্ছে বাকযন্ত্র। ধ্বনি কি দিয়ে উচ্চারিত হয়? ধ্বনি হয় বাকযন্ত্র দিয়ে উচ্চারিত। বাকযন্ত্র বলতে বলতে কি বোঝায়? মুখ, যেমন দিয়ে আমাদের দাঁত, জিহ্বা, তারপরে তালু, কণ্ঠনালী, তারপরে হচ্ছে 2 ঠোঁট, এগুলা বাকযন্ত্র। বাকযন্ত্রের 5টি অঙ্গ দিয়ে কিন্তু আমরা ধ্বনি উচ্চারণ করি। বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জন ধ্বনি বৈশিষ্ট্য, ধ্বনি ধ্বনিদল প্রভৃতি। আচ্ছা, এবার আমরা তো ধ্বনিতত্ত্ব সম্পর্কে বুঝতে পারছি। ধ্বনিতত্ত্ব মানে এখানে ধ্বনিকে নিয়ে, ধ্বনির লিখিত রূপ নিয়ে আলোচনা করা হয়। ধ্বনি যে উচ্চারিত হয়, কিসের মাধ্যমে উচ্চারিত হয়? আমাদের মুখ দিয়ে উচ্চারিত হয়। মুখের মধ্যে 5টি বাকযন্ত্র আছে, যেমন কি জিহ্বা, দাঁত, তালু, কণ্ঠ, ঠোঁট, এগুলা দিয়ে ধ্বনি উচ্চারিত। এগুলার অবস্থান সম্পর্কে ধ্বনিতত্ত্বে বলা হয়েছে। এবার হচ্ছে রূপতত্ত্ব। রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। শব্দ ও তার কি নিয়ে? উপাদান নিয়ে আলোচনা হয়। এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, প্রক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি স্থান পায়। বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন প্রক্রিয়া। রূপতত্ত্বের মধ্যে কি পায়? শব্দ গঠন প্রক্রিয়া। একটা ধ্বনি যখন কি হয়? লিখিত আকারে হয় 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা। যখন এক বা একাধিক ধ্বনি উচ্চারিত হয়, তখন এটাতে শব্দকে কি করে? কনভার্ট করে। আর শব্দের মধ্যে যে গঠন প্রণালী আছে, শব্দ যে প্রক্রিয়া গঠিত হয়, সেটা কি কি তথ্যের মধ্যে আলোচনা করা হয়? রূপতত্ত্বের মধ্যে আলোচনা করা হয়। এবার রূপতত্ত্ব গেছে, এবার হচ্ছে আমাদের বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়। বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য। বাক্যের মধ্যে পদ, বর্গ কিভাবে বিন্যস্ত থাকে, মানে বাক্যের মধ্যে, যেমন এখান থেকে এখানে একটা বাক্য, এখানে কয়টা শব্দ দিয়ে এই বাক্যটা গঠিত হচ্ছে? 1 2 3 4 5 6টা শব্দ দিয়ে। তাহলে এটা কোনটার পরে কোনটার অবস্থান, এটা কিন্তু এলোমেলোভাবে যদি লেখা থাকতো, তাহলে কিন্তু এটা অর্থপূর্ণ বাক্য হতো না। তাই একটা বাক্য যেই প্রক্রিয়ার মাধ্যমে এটা একটা অর্থপূর্ণ বাক্য পরিণত হয়েছে, তা সেই সব গঠন প্রণালী বা প্রক্রিয়া এই বাক্যতত্ত্বের মধ্যে প্রকাশিত হয়েছে। বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য।
বাক্যের মধ্যে পদ ও বর্গ কিভাবে বিন্যস্ত থাকে বাক্য তথ্য তা বর্ণনা করা হয়। এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, যেমন জটিল বাক্য বা তারপরে হচ্ছে বাক্য কিন্তু ৩ প্রকারে হয়ে থাকে: যৌগিক বাক্য, জটিল বাক্য। এটা এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর বাক্যের বাচ্য বলা হয়। কি বলা হয়? বাচ্য, উক্তি ইত্যাদি বাক্য তথ্যের আলোচ্য বিষয়। কারক, বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান, লোক, যতিচিহ্ন প্রভৃতি বাক্য তথ্যে ব্যবহৃত হয়ে থাকে। যতিচিহ্ন তো আমরা সকলেই চিনি, যেমন একটা বাক্য শেষ হওয়ার পরে এখান থেকে এখানে একটা বাক্য লাস্ট পর্যায়ে কি আছে, এখানে একটা দাঁড়ের চিহ্ন আছে, এটা হচ্ছে যতি চিহ্ন। এই দাঁড়ের চিহ্নটা কেন দেওয়া হয়েছে? যে এটা এখানে বাক্য শেষ হয়েছে, আমরা একটু বিরতি নিব, বিরতি নেওয়ার জন্য এই দাঁড়ের চিহ্নটা ব্যবহার করা হয়েছে। তেমনি ভাবে এই যতি চিহ্নগুলো অনেকগুলো আছে, এটা কোথায় কোন জায়গায় কিভাবে ব্যবহৃত হবে এগুলা সব বাক্য তথ্যের মধ্যে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবা আর এটা একটু ভালো করে পড়বা। এটা একবার যদি বুঝতে না পারো ২ বার ৩ বার করে এটা দেখবা, ভিডিওটা দেখবা। তো আল্লাহ হাফেজ।